মিটিং করতো, কারো পছন্দ হইতো না, হামলা করতো। এখন আজকে দেখলাম যে শহীদুল্লাহ শিবিরে হামলা করছে। তাদের বিরুদ্ধে কেউ বললে ছাত্রলীগ আইসা ছাত্রদলরা এমন ফিডাইছিল, বললো কেন ফিডাইছ, বললো যে আমাদের শেখ হাসিনাকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক কথা বলেছে ছাত্রদল তৎকালীন সভাপতি। মনে আছে? মনে আছে? তাই যদি ফিডেছিল, এখন একই কথা। এখন ছাত্রদল বলে আমি প্রধানমন্ত্রীর কটূক্তি করছে, এই জন্য আমরা ফিডাই। ভাই ফিডানি কি তোর অধিকার? এই হারাম করে কে দিছে ফিডানোর জন্য? পছন্দ না হলে কোর্টে যা, বিচার দে, আইন আছে, আদালত আছে। যা একটা ছেলে চোখ উঠতে ফেলছে, আর শেখ হাসিনা তো কারো চোখ উঠতে দিয়ে একটা সময় নিছিল, এটা তাও নেয় নাই। আমাদের মনে আছে সেই বিমান ব্যবহারকারীদের পা হারিয়েছিল, মাজলুমের প্রতীক হয়ে গিয়েছিল। এই আলিফ ও মাজলুমের প্রতীক। লিমনের পা হারানোর মধ্য দিয়ে যেভাবে হাসিনার মস্তক ভেঙে পড়ার জন্য প্রথম কোপটা পড়েছিল তার মস্তকের উপর, ঠিক একইভাবে আলিফের চোখ উপড়ে ফেলার মধ্য দিয়ে তারা তাদের ক্ষমতাকে তারা হচ্ছে দুর্বল করে দিল। আজকে আমরা প্রতারক বলতে পারবো না, প্রবঞ্চক বলতে পারবো না, বেঈমান বলতে পারবো না, গাদ্দার বলতে পারবো না। তাহলে আমরা কাদেরকে বলবো? কাদেরকে বলবো? আপনারা তো বেঈমানি করেছেন। আপনি লন্ডনে ছিলেন, আপনি রক্ত দেন নাই তো? রক্ত আমি দিছি, আমি বুঝি, রক্ত দেন নাই তো নাকি? আমরা দেখেছি আমাদের পাশের পত্র হত্যার শিকার হয়েছে। তারেক রহমান অরিত্র নামে একজনের মাথায় হাত বুলাই দেন, খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের পক্ষে প্রচার করে। সেই যাই আমাদের জসিম ভাই যে জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারাইছে, তারা বলে কানা জসিম। আমাদের সেই আতিক গাজী যে হাত হারাইছে, তাকে বলে যে হচ্ছে ইয়া কি হাত কাটা আতিক। মানে এই ধরনের করে বেঈমান, প্রতারক, এই ধরনের নিমক হারাম এই জাতি দেখেছে কিনা সন্দেহ। অনেক কষ্ট লাগে, আমরা বলি না, আমরা অনেক হিসাব করে বলি, কিন্তু আমাদের মধ্যে তো কেউ হিসাব ছাড়া অনেকে বলে, কারণ তার সাহস আমাদের চাইতে বেশি, এজন্য বেশি বলে। কিন্তু আমরা সবাই যখন ওই সাহস দেখানো শুরু করবো, তখন ওই তারেক রহমান না এর থেকে বড় নেতা হিসাবে ওইখানে আমাদেরকে আটকে রাখতে পারবে না। আমরা সবাই সাহস এখনো দেখাচ্ছি না, এক দুজন সাহস দেখাচ্ছে। সাহস আমাদের সবারই আছে। আমরা হাসিনার গুলি মোকাবেলা করে এসে এখানে আসছি, সাহস আমাদের অনেক আছে। ক্ষমতায় যাইয়া যদি মনে করেন, দেখবেন এরা আবার আগামীতে ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য আবার নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আবার ঝামেলা করবে, বিএনপি সেই কথা আগাচ্ছে, আবার করবে। কারণ তারা যেগুলা নিয়ে সরকারকে প্রশ্ন করা যায় সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে। সে ক্ষমতায় এসেছে 12টা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তার দলের নেতাদেরকে বসায় দিছে। সে নির্বাচন কমিশনের যুগ্ম অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে তার নির্বাচন পরিচালনা কমিটির অবসরপ্রাপ্ত একজন সচিবকে। সে করবে সুষ্ঠু নির্বাচন, সে করবে গণতান্ত্রিক শাসন। এরপর আমরা বলতে পারবো না বেঈমানি করতেছে, প্রতারণা করতেছে। এবং নির্বাচন কমিশনের সেই অতিরিক্ত সচিবের অফিস মনে হয় বিএনপির ওয়ার্ড কার্যালয় বানায় ফেলছে, ভয়াবহ পরিবেশ তৈরি করছে। শেখ হাসিনা তো অন্তত হয়ে করতো, একটু দেখাইতেছে আমি আসছি, কিন্তু তারেক রহমান সেটাও দেখাচ্ছে না। নির্লজ্জের মতো এখন পর্যন্ত হবিগঞ্জের সেই হামলাকারীদের একজন অবশ্যই করে নাই, একজনকে অ্যারেস্ট করে নাই। এর সাথে বড় ভয়াবহ নির্লজ্জ আর কি থাকতে পারে? তার উচিত ছিল তার এই হামলার জন্য, তার দলের নেতাকর্মীদের এরকম হামলার জন্য জাতির কাছে এসে ক্ষমা চাওয়া, কিন্তু সেই ক্ষমা চাইনি। তাদের আরো সে উৎপীড়ন, মনে হয় যেন কেউ কথা বললে তাকে মারতে হবে, গাড়ি দিলে মারতে হবে। ভাই মারার এখন তোমাকে দিছে অনেক কথা। শুধু বলছি হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ হয়তো আমাদেরকে পরীক্ষার মধ্য দিয়ে যোগ্য করে তুলতেছে। যেমন আমি যখন ইলেকশন করার জন্য গিয়েছিলাম, প্রথম যখন ঢুকছিলাম আমাদের উপর হামলা করা হইতো, তখন সবাই যখন ভয় পেত, আমি বললাম হতাশ হওয়ার কিছু নেই, আল্লাহ আমাদেরকে তৈরি করতেছে। এত মানুষের দায়িত্ব দিব আমার হাতে তুলে, আমার কি একটু পরীক্ষা মেয়েটা দেখবো না আমি পারবো কিনা নাক কন্ট্রোল করতে? ঠিক একইভাবে বাংলাদেশের দায়িত্ব যদি এনসিপিরা তারা তুলে দেয়, তাহলে দেওয়ার আগে এনসিপিরা পরীক্ষা করে দেখবো না যে এনসিপির এই ফলাফল গুলো পাইবো কিনা, নাক কন্ট্রোল করতে পারবে কিনা, মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবে কিনা, দেশ পরিচালনার সক্ষমতা আছে কিনা। আল্লাহ পরীক্ষা করতেছে। পরীক্ষা আল্লাহ কয়দিন করবে দেখা যাবে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এক বিন্দু ছাড় দিব না, সংখ্যাও ছাড় দিলে বাইরেও দিব না। অনেক
অনেকেই বলে কি দরকার সালাউদ্দিন আহমদকে নিয়ে বলা, কি দরকার প্রধানমন্ত্রী নিয়ে বলা, রাষ্ট্রমন্ত্রী কেউ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলা নাই, তুমি বলো কেন সংসদে? আমার কে বলবে? আমি বলি ভাই, আমি তো যেদিন হচ্ছে গুলি খেয়েছিলাম 16 তারিখে, 16 তারিখ কি 17 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন আমি গুলি খেয়েছিলাম 7 দিন আমার পরিবারের সাথে যোগাযোগ ছিল না, পুরো এলাকায় রটাই গেছে আমি মারা গেছি। আমার বাবাও বিশ্বাস করছে আমি মারা গেছি, আমার মাও বিশ্বাস করছে আমি মারা গেছি, শুধু জানাজার অপেক্ষা ছিল, লাশ পাবো কিনা সেটার অপেক্ষা ছিল। তো সেই ছেলে এখন সংসদে এসে কথা বলে, এখন যদি তারেক রহমান বা সালাউদ্দিন আহমদকে ডরাইয়া কথা বলতে হয় তাহলে এই সংসদে যাওয়ারই দরকার নেই। আমাদেরকে নিয়ে যখন 5ই আগস্টের পর থেকে এত প্রপাগান্ডা শুরু করছে, 1000 কোটি টাকার মালিক লক্ষ কোটি টাকার মাইরে দিচ্ছে, 100 কোটি টাকার গাড়িতে চলে, আর ভাই গাড়ি এখনো যেটা চলে এখনো ভাড়া চলে। মানে মিডিয়াকে দিয়ে এস্টাবলিশমেন্টকে দিয়ে আমাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের এমন কোন হেন চেষ্টা নাই যেটা করা হয় নাই। অথচ মালয়েশিয়াতে আপনারা দাওয়াত দিচ্ছেন টিকিট কেটে আসার টাকা নাই, পরে উনি টিকিট কেটে দেয় তারপর আসতে হয়। এই কথাগুলো কেন বলতে হয়? আমরা যখন ইলেকশনে গেছি, ইলেকশনে গিয়ে 5 দিন টানা বাড়াচ্ছে, একটা পোস্টার ছাপাই দিতে পারে না মানুষ টাঙ্গানোর জন্য। 22 তারিখে নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে, তারপরে যে ওনারা পোস্টার বেস্টন পাঠাইছেন তারপরে ছাপাইছে, টাকা দিছে। প্রত্যেকটা মানুষ পোস্টার বেস্টন ছাপাই আমাদের ইলেকশন করতেছে, টাকা কই গেছে? আমাদেরকে এখনো সংসদের পাশে 3 রুমের একটা 1200 স্কয়ার ফিটের বাসায় থাকতে হয়। আমরা যে কয়জন এনসিপি সংসদ, আর বাকিরা সবাই তো আলিশান বাড়িতে গাড়িতে চড়ে। কারণ হইলো, কারণ জানে যে বিএনপিও চোর, আওয়ামী লীগও চোর, আমরা সবাই তো অনেক চুরি করে বড় লোক আছি। সুতরাং এটা বলা হয় না। এখন সব যদি মানুষ জানে, এখন যদি কিছু করার এটা যদি মানুষ বুঝে, তাইলে কি হইব? তাহলে তো মানুষ আর আমাদেরকে গুনাই করবে না। এই জন্য আইসা ভাই আমিও সব ঠিক আছে, এই যে লোক কেটে আছে না, এটা আমরা ভালো বলবো না, এটাও চোর, এটাই একেবারে বুঝে শুনে জেনে বুঝে মিডিয়া বলেন, এস্টাবলিশমেন্ট বলেন, পলিটিক্যাল ব্যক্তিবর্গ বলেন, জেনে বুঝে এমন প্রচারণা চালায় যে পুরো চালাইয়া ফেলছে। আনাম মাসুদ বাড়িতে 4 তলা বিল্ডিং তুলছে, অথচ আমার এখনো টিনের ঘর থাকার পরিবেশ নেই। আমি গেলে আমি গত রোজারিত যে আমার পাশের বাড়িতে থেকে আমি আমার নতুন বউ নিয়ে থাকতেছি, কিন্তু হয়েছে এমন প্রচার করে যে সারা দেশ বিশ্বাস করতে বাধ্য হয়েছে। এমন সত্য লেখা লিখে আঙুল গুলো করা হয়েছে, মানে কি পরিবেশ, কত ভয়ঙ্কর অবস্থা আমাদেরকে ফেস করে যাইতে হচ্ছে। আমাদেরকে মিথ্যা নির্বাচন দিন রাতের বেলা হয়তো অমুক ছাত্রদল নেতা আনাম মাসুদের লাঠিয়াল বাহিনী তারা মারা গেছে, পরে দেখা যাইতেছে ইয়া ভিডিও করে মানুষের লাঠি দিয়ে মানুষের দোলা ওটা দিয়ে, মানে একটা পরিবেশ, ভয়ঙ্কর পরিবেশ তৈরি করতে চাই অলওয়েজ। একটা কথা বলি, 2 মিনিটে শেষ করে দিব। আমাদের এই লড়াইটা কখনো শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না, কখনো শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না। যারা আমাদের লড়াইটাকে মনে করে শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, তাহলে এটা সবচাইতে ভুল। এই কারণে আমরা রাখতে চাই, আমাদের লড়াইটা ছিল ভারতীয় দাসত্বের বিরুদ্ধে। আমাদের এই লড়াইটা ছিল আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে। আমাদের এই লড়াইটা ছিল চীনের অর্থনৈতিক আধিপত্যের বিরুদ্ধে। আমাদের এই লড়াইটা ছিল হচ্ছে আমাদের নিজেদের প্রতিষ্ঠা করার জন্য। আমাদের এই লড়াইটা ছিল হচ্ছে আমলাতান্ত্রিক যে ভয়াবহ দুর্নীতি আছে এটার বিরুদ্ধে। আমাদের এই লড়াইটা ছিল হচ্ছে পুলিশের, আইনশৃঙ্খলা বাহিনীর যে এস্টাবলিশমেন্ট, যারা মানুষকে যখন যেই দল ক্ষমতা যায় তখন সেই দলের হয়ে যায়, রাস্তায় হয় না, তাদের বিরুদ্ধে। আমাদের এই লড়াইটা ছিল তাদের বিরুদ্ধে, যাদেরকে ব্যবহার করে আমাদের অনেক মানুষকে গুম করা হয়েছে, ক্রসফায়ারে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াইটা। আমাদের এই হোল লড়াইটা সেই সকল মিডিয়ার বিরুদ্ধে যারা দীর্ঘদিন করে এখনো যারা মানুষের নামে মিথ্যা অপপ্রচার চালাইছে, শুধুমাত্র সরকারি দলের গুণগান গেয়ে গেছে, তাদের বিরুদ্ধে। এবং আমাদের এই লড়াইটা বেঙ্গল বেসিনের লড়াই, যেটা আমাদের পূর্বপুরুষরা হারাইছিল, সেটাও লড়াই আমাদের, সেটা পুনরুদ্ধারের লড়াই। এই গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায়, মেঘনা অববাহিকায় যে বিশাল ভূখণ্ড আমাদের বেঙ্গল বেসিন ছিল, বেঙ্গল সিভিলাইজেশন ছিল, এই সিভিলাইজেশন পুনরুদ্ধারের লড়াই। এবং এই লড়াই শুধু এই প্রজন্মে শেষ হয়ে যাবে আমরা সেটা মনে করি না, প্রজন্ম থেকে প্রজন্মে এই লড়াই চলবে। সে আসামও আমাদের, সেই ত্রিপুরাও আমাদের, সে পশ্চিমবঙ্গ আমাদের, এবং এই হিমালয় থেকে এই পুরো বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলটাই আমাদের, এইটাই বেঙ্গল সিভিলাইজেশন। এবং এখান থেকে আলাদা করে ব্রিটিশরা ভেঙ্গে ভেঙ্গে আমাদেরকে আলাদা করে ফেলছে, আমাদের ভাইদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছে। এই যে মনে করেন এই দেশে প্রো বাংলাদেশি লোক ক্ষমতায় আসছে,
ওই দেশের পশ্চিমবঙ্গে প্রো ইন্ডিয়ান ক্ষমতায় আসছে, দ্বন্দ্ব তৈরি করার জন্য হচ্ছে এই বাংলায় দুই বাংলায় এক বাংলা ছিল। ব্রিটিশরা 1905 সালে বিভাজন করেছিল। এগুলো আমাদেরকে বুঝতে হবে, তাহলে আমরা একসঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। না হয় আমরা যদি আমাদের ভূখণ্ডটাই না পাই, আমরা যদি আমাদের সেই সভ্যতাগত জাতিগত সেই একতাই না পাই, তাহলে আমরা কোনোদিন ঐক্যবদ্ধ হইতে পারবো না। আমরা কোনোদিনও মাথা উঁচু করে অর্থনৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে এবং আমাদের পররাষ্ট্রনীতিক ভাবে আমরা কখনো স্বাধীন সার্বভৌম হইতে পারবো না। কারণ আমাদের দুই ভাইয়ের জমির মাঝখানে কাটা তারা বেড়া তুলে দিছে যে তোরা দুই ভাই একজন একদম শাখা মারামারি কর, এটাকে বলে ডিভাইড অ্যান্ড রুল। এবং এই কাজটাই পুরো বিশ্ব একসাথে আমাদের এই জাতির সাথে করতেছে। এটা বললে হয়তো দেখা যাবে যাচ্ছে ভারত সেইতে গেছে বা ইয়া সেইতে গেছে, কিন্তু এটাই বাস্তবতা। আমাদের সে মাওলানা আব্দুল হামিদ খান বারাকসানি বলেছিল, আসামও আমার, ত্রিপুরাও আমার, পশ্চিমবঙ্গ আমার, এবং এই পুরোটা মিলে আমাদের বাংলা। আমাদের সেই অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলায় ফজলুল্লাহ নাকি হোসেন চক্রবর্তী ছিলেন, দুইজনই ছিলেন। তাহলে আমাদের দুই বাংলা এক ছিল না? এই দুই বাংলায় যখন 1905 সালে বিভক্ত করা হয়, তখন এটার বিরুদ্ধে বিদ্রোহ করে আমাদের সেই জাতীয় সঙ্গীত লিখেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তখন এটাকে ভাগ করে ফেলেছিলেন। আমাদের এই বাংলায় একত্রিত থাকা, এটা আমাদের ঐতিহাসিক দরকার এবং এটা আমাদের স্বপ্ন। আমরা ভ্যাঙ্গল মেশিনে স্বপ্ন দেখি এবং এটা আমরা এই প্রজন্ম পারবো না, পরবর্তী প্রজন্ম পারবে না, আমার পরবর্তী প্রজন্ম পারবে। এবং এই সভ্যতাগত রাষ্ট্র আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আমাদের সেই জাতিগত রাষ্ট্রের দিন শেষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমাদের জাতিগত রাষ্ট্রগুলোর উদ্ভব হয়েছে, জাতীয়তাবাদী রাজনীতির উদ্ভব হয়েছে। কিন্তু আসলেই ঐতিহাসিক ভাবে একেবারে হাজার বছর ধরে প্রত্যেকটা সিভিলাইজেশন গড়ে উঠেছে, প্রত্যেকটা রাষ্ট্র গড়ে উঠেছে সভ্যতাগত রাষ্ট্র। পিরামিডের নীল নদের পিরামিড, সেখানে হচ্ছে একটা সভ্যতা গড়েছিল, সভ্যতাগত একটা রাষ্ট্র ছিল মিশর। আপনার ঠিক একইভাবে তুরস্কে একটা আলাদা রাষ্ট্র ছিল, এক একটা নদীর তীরে গড়ে ছিল। ঠিক একইভাবে গঙ্গা, এখানে ঢুকে ব্রহ্মপুত্র, তারপরে মেঘনা, মানে এই একটা রাষ্ট্র হিমালয় থেকে শুরু করে এই অববাহিকে যেটা তৈরি হয়েছে, এটাই আমাদের রাষ্ট্র। যাই হোক, আমরা বলছি আমাদেরকে সবসময় শোষণ করার জন্য আমাদের মধ্যে বিভাজন তৈরি করা।